এই ভিডিওতে আমরা পার্ট 3 এর যে কোডগুলো আমরা দেখছি, এই কোডগুলার আমরা কিভাবে কম্পাইলারে লিখব বা আমাদের যে কোড ব্লকটা দেওয়া আছে ওই কোড ব্লকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমরা এখন দেখব। প্রথমে আমরা আসি অ্যারেটাকে আমরা কিভাবে ডিক্লেয়ার করব বা বিভিন্ন টাইপের অ্যারে কীভাবে। সাপোজ আমরা একটা ইন্টিজার টাইপ একটা অ্যারে নিব যেখানে 7টা ঘর থাকবে, অর্থাৎ 7টা ব্লক থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা কি টাইপ ইন্টিজার নিব, কি টাইপ ভ্যারিয়েবল নিব, ধরলাম সেটা ইন্টিজার টাইপ হবে। সো আমরা এটা এইভাবে লিখব, ইন্টিজার অ্যারেটার একটা নাম দিলাম সাপোজ এ, এবং এরপর থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এই অ্যারেতে কয়টা ব্লক থাকবে বা কয়টা ঘর থাকবে সেটা দিয়ে দিব। ধরলাম আমরা 7টা ঘর থাকবে, এটা চাই, সো আমি 7 দিব। এ থার্ড ব্র্যাকেটে 7 সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখানে একটা এরর ছিল, সরি, এর আগে একটা এরর থেকে ছিল, আচ্ছা যাই হোক। ইন্টিজার এ থার্ড ব্র্যাকেটে 7, তার মানে আমাদের এ নামে একটা অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে যে এখানে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা 7টা ইন্টিজার টাইপ ডাটা রাখতে পারি। অ্যারের প্রথম ঘরটাকে আমরা যখন নাম্বারিং করছিলাম প্রথম ঘরটা থেকে 0, অর্থাৎ আমরা এইভাবে যদি লিখি এ থার্ড ব্র্যাকেটে 0, তার মানে আমরা এর মধ্যে প্রথম যে ঘরটা আছে বা প্রথম ব্লকটা আছে ওইখানে ওইটা নিয়ে আমরা কাজ করবো, এরকম বোঝাচ্ছি। সাপোজ এটার মধ্যে আমরা একটা ভ্যালু রাখলাম 1, তার মানে এর প্রথম ব্লকে আমরা বা প্রথম ঘরটাতে আমরা 1 একটা ভ্যালু রাখছি, এটা উদাহরণ এক্সাম্পল হিসাবে, এবং আরও 6টা ঘর খালি আছে, সেই 6টা ঘরে আমরা আমাদের ইচ্ছা মতো ডাটা রাখতে পারি। এখানে আমরা এরে অনেক বড় নিতে পারি, সাপোজ 1000, এটাও কিন্তু একটা, অর্থাৎ এ একটা সিঙ্গেল ইন্টিজার টাইপ ভ্যারিয়েবলের মধ্যে আমরা 1000টা ইন্টিজার টাইপ ডাটা রাখতে পারি। এটা হচ্ছে এ থার্ড ব্র্যাকেটে আমরা 1000 দিয়ে দিলেই এটা ডিক্লেয়ার করা হয়ে যাবে। তো অ্যারে মোটামুটি কীভাবে লিখতে হয়, আমরা অ্যারে ইন্টিজার টাইপ নিচে আমরা ডাবল টাইপ নিতে পারি বা স্ট্রিং টাইপ নিতে পারি, বুলিয়ান, আমাদের যেভাবে ইচ্ছা বা যেটা দরকার আমরা সেরকম অ্যারে নিতে পারি। এবার আমরা দেখি ফর লুপের ব্যবহার। এখন ফর লুপটার ব্যবহার বলার আগে আমাদের এটা দেখা উচিত যে কেন এই ফর লুপটা এত ইম্পর্টেন্ট। ধরলাম আমরা এর মধ্যে, অর্থাৎ এ টাইপ যে অ্যারেটা নিছি এ নামের, এই অ্যারের 1000টা ঘরে আমরা কিছু ডাটা রাখবো। যেমন প্রথম ঘরে আমি রাখলাম 0, পরের ঘরে আমি রাখবো সাপোজ এটার সাথে 1 যোগ করে রাখবো বা 2 যোগ করে রাখবো। সো পরের ঘরের মান হবে 2, অর্থাৎ আগের ঘরটা প্লাস 2 ইকুয়ালস টু 2, তাহলে দ্বিতীয় ঘরের মান হবে 2। তৃতীয় ঘরে আমরা চাই প্রিভিয়াস আগে যেটা আছে ওটার সাথে আবার 2 যোগ করে রাখতে, তার মানে আমাদের দ্বিতীয় ঘরের মান ছিল 2। সো 3 নাম্বার ঘরে 2 যোগ করে আমার আসতেছে 4, সো আমরা 4 রাখবো 3 নাম্বার ঘরে। এইভাবে আমি যদি যোগ করি তাহলে সেটা কীভাবে লিখতে হবে, বললাম এই A0 ইকুয়ালস টু 0, অর্থাৎ প্রথম ঘরে আমি 0 রাখলাম, পরের ঘরে A ইকুয়ালস টু 1, অর্থাৎ এ থার্ড ব্র্যাকেটে 1, তার মানে পরের ঘর দ্বিতীয় ঘর, সেখানে আমি রাখলাম A0, অর্থাৎ প্রথম ঘরে যে মানটা ছিল প্লাস 2। এরপর আমি লিখলাম A2, অর্থাৎ তৃতীয় ঘরে আমরা রাখবো কি প্রিভিয়াস যে ছিল, অর্থাৎ A1, দ্বিতীয় ঘরে যা মান ছিল সেটাতে আবার 2 যোগ করে রাখবো। এইভাবে আমি যদি লিখি তাহলে আমাকে 1000 বার লিখতে হবে। এটা অনেক লেংদি একটা প্রসেস। তো এটাকে আমরা, যেহেতু একই কোড, একই ধরনের কোড আমরা বারবার লিখতেছি, সো এটা আমরা চক্রাকারে যেহেতু একই কোড লিখতে হচ্ছে, এটাকে আমরা একটা লুপ দিয়ে লিখতে পারি, ফর লুপ। তাহলে এই অ্যারের মধ্যে আমরা এই নিয়মে, অর্থাৎ
এই প্রিভিয়াস যে ঘরগুলো আছে অর্থাৎ প্রিভিয়াস ঘরের সাথে 2 যোগ করে যে মান আসবে সেটা আমি পরের একটা ঘরে রাখবো। এই কোডটাকে আমি যদি ফর লুপ দিয়ে লিখতে চাই সেটাতে এইভাবে লিখতে হবে। আমি এটা কেটে দিই। আমরা ছোট হাতের অক্ষর লিখবো ফরের পর ফার্স্ট ব্র্যাকেটে 3টা পার্ট ছিল। প্রথম পার্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশন, আমি একটা নাম্বার দিলাম, কত নাম্বার থেকে এই লুপটা শুরু হবে এটা কাউন্ট করার জন্য। আমি কাউন্ট করার জন্য এখানে একটা ইন্টিজার টাইপ একটা ভ্যারিয়েবল নিলাম, সাপোজ ইন্টিজার আই ইকুয়ালস টু 0। সিম্পল। তো আমি এখানে ডিক্লেয়ার না করে এটা ফর লুপের বাইরে আগে ডিক্লেয়ার করে নিতে পারি, অর্থাৎ ইন্টিজার আই ইকুয়াল টু 0। সেক্ষেত্রে আমার এখানে আবার ডিক্লেয়ার করার প্রয়োজন নাই। এবার আসবে আমাদের কন্ডিশন, অর্থাৎ কত পর্যন্ত আমরা কাউন্ট করব। 1000 পর্যন্ত কাউন্ট করলে 0 থেকে যেহেতু শুরু হচ্ছে তার মানে আমি 999 যখন হবে তখনই 1000 বার তার ঘোরা হয়ে যাবে। সো যখন আমি 1000 পাবো সংখ্যাটা তখন আমি চাই যে লুপটা অফ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি একটা কন্ডিশন দিয়ে দিলাম আই ইজ লেস দেন 1000, অর্থাৎ আয়ের মান যতক্ষণ 1000 না হবে ততক্ষণ আমরা চক্রাকারে একই ক্যালকুলেশন বা আমাদের স্টেটমেন্টটা বারবার এক্সিকিউট করতে থাকবে। সেমিকোলন দিয়ে পরের পার্টে আমরা লিখব ইনক্রিমেন্ট, কত করে বাড়বে, যেহেতু আমরা এক এক করে আমরা কাউন্ট করতেছি। তো সেই ক্ষেত্রে আমরা আই প্লাস প্লাস, অর্থাৎ 0, 0-এর পরে 1, 1-এর পরে 2, 1 এরপর 3, এইভাবে এক এক করে বাড়বে, অর্থাৎ বারবার এই লুপটা ঘুরবে। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেটে আমরা আমাদের কন্ডিশনটা লিখব। কন্ডিশনটা কি লিখব? এইভাবে। এখন এটা কিভাবে শর্টকাট করা যায় আমি কোডটা একটু লিখে দিই। সাপোজ এ এর মান আই হল ইকুয়ালস টু প্রথম, অর্থাৎ এই লাইনটার দ্বারা আমি লিখলাম এ থার্ড ব্র্যাকেটে আই ইকুয়ালস টু এ আই মাইনাস 1 প্লাস 2, অর্থাৎ এ আই নাম্বার। আয়ের মান যেহেতু বারবার চেঞ্জ হচ্ছে, যখন 0 আসবে তখন আই 0 ইকুয়ালস টু এ আই মাইনাস 1, এই ঘরটা নেব। অর্থাৎ 0 যেহেতু আগের সংখ্যা নাই ওইটাতে আমি পরে আসি। ধরে নিলাম আয়ের মান এখানে 1 আছে। সো এই কোডের মধ্যে আসবে, অর্থাৎ এই কোড দ্বারা বোঝাবে যদি আয়ের মান 1, অর্থাৎ দ্বিতীয় ব্লকে যখন আমরা থাকবো আয়ের মান যেহেতু 1, এ 1 মানে হচ্ছে দ্বিতীয় ঘর ইকুয়ালস টু এ 1 মাইনাস 1, অর্থাৎ 0, এ 0 প্লাস 2। এখন আয়ের মান যখন 2 হবে তখন এখানে 2 বসবে, অর্থাৎ এ 2 মানে হচ্ছে তৃতীয় ঘর। তৃতীয় ঘরের মধ্যে আমরা কী মান রাখবো? ইকুয়ালস টু এ আই মাইনাস 1, অর্থাৎ 2 মাইনাস 1। সেক্ষেত্রে দ্বিতীয় ঘর প্লাস দ্বিতীয় ঘর যে মান ছিল সেটার সাথে 2 যোগ করে আমরা তৃতীয় ঘরে রাখবো। এখন যেহেতু আমরা 0 থেকে শুরু করছি তার মানে 0-র জন্য যখন এই স্টেটমেন্টটা এক্সিকিউট করা হবে তখন 0-র আগে কোনো ঘর পাবে না। সেক্ষেত্রে আমরা এখানে ইফ এলস ইউজ করতে পারি, যেটা আমরা আগের ক্লাসে দেখছিলাম। ইফ আই ডাবল ইকুয়াল টু 0, যখন আয়ের মান 0 থাকবে তখন এ আই ইকুয়ালস টু 0 হবে। এলস যখনই 0 থেকে বড় হয়ে যাবে আয়ের মান তখন এই নিয়ম অনুযায়ী মানগুলো রাখতে থাকবে। তার মানে এখন আমরা দেখতে পারলাম যে 1000 লাইনের কোডটাকে আমরা খুব সহজে মাত্র এই 4টা লাইন দিয়ে আমরা শেষ করে দিই। তো মোটামুটি ফর লুপ কীভাবে ডিক্লেয়ার করতে হয় এবং ফর লুপের মোটামুটি প্রয়োজনীয়তা আমাদের মোটামুটি একটা ধারণা আমরা পাইছি এই জায়গা থেকে। এখন আমরা দেখব ফাংশনের কাজ কী বা ফাংশন কীভাবে ব্যবহার করতে হয়। ফাংশন হচ্ছে আমরা যেটা বলছিলাম যে ফাংশন একটা মাইক্রোপ্রসেসরের মতো, অর্থাৎ কিছু কোড, কিছু ক্যালকুলেশন করার টাইপ বা কিছু স্টেটমেন্ট আমি আমার কোডের বাইরে রাখবো, যেটা আমি আমার মেইন কোডে ইউজ করব। এখানে মেইন কোড বলতে আমি এতটুকু বুঝাইছি
এগুলো আমরা যখন স্ট্রাকচারে যাব তখন বুঝতে পারবো বেশি। যেহেতু আমরা এখনও স্ট্রাকচারে যাই নাই, সো আমরা ধরে নিই যে এতটুকু হচ্ছে আমাদের মেইন কোড। এখন আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করব। কি ফাংশন ডিক্লেয়ার করব? যে আমরা চাই দুইটা সংখ্যার যোগফল বার করে দিব। তো মেইন কোডের বাইরে আমরা এই ধরনের একটা ফাংশন, এটা খুবই সিম্পল, যেমন a প্লাস বি লিখলেই কিন্তু দুইটা সংখ্যার যোগফল বার করে দেয়। বাট আমরা এটা একটা উদাহরণ হিসেবে আমি দেখাচ্ছি যে এই ক্যালকুলেশনটাকে আমরা কীভাবে একটা ফাংশন বানাবো। ফাংশনের প্রথম পার্টে ছিল ফাংশনটা কি টাইপ ডাটা রিটার্ন করবে। আমরা চাই, যেহেতু আমরা যোগ করব, এখানে ডাবল টাইপ বিভিন্ন সংখ্যা নিয়ে আমরা কাজ করতে পারি, সেই ক্ষেত্রে আমরা ডাবল টাইপ একটা আউটপুট চাই। ডাবল আমরা ফাংশনটার নাম দিলাম প্লাস। ফাংশন ডিক্লেয়ার করা হয়ে গেছে। এবার ফার্স্ট ব্র্যাকেটে আমরা দিব যে কয়টা ইনপুট আমরা চাই। আমরা চাই দুইটা সংখ্যার যোগফল বার করবে। তো দুইটার সংখ্যা কি কি টাইপ আমরা দিব? ধরলাম দুইটা সংখ্যা আমরা ডাবল টাইপ দিব। সো ডাবল টাইপ একটা সংখ্যা, এটার নাম হতে পারে এ দিলাম, সাপোজ এর কমা দিয়ে আমরা আরেকটা সংখ্যা চাই, আরেকটা সংখ্যা আমি ইনপুট হিসাবে দিতে পারি, সেটার নাম আমি দিলাম সাপোজ বি। তো আমাদের ইনপুট ডিক্লেয়ার করা শেষ। এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা আমাদের স্টেটমেন্টগুলো লিখব। আমরা চাই, সাপোজ আমি এখানে আমার যোগফল রাখার জন্য আমি একটা ইন্টিজার টাইপ নিলাম ডি ইকুয়ালস টু 0। সরি, ইন্টিজার আমরা ডাবল টাইপ যেহেতু চাই, সো একটা ডাবল নিলাম। এই ডি এর মধ্যে আমরা এ আর বি এর যোগফল রাখলাম। অর্থাৎ ডি এর মধ্যে এ আর বি যোগ করে যে মানটা আসে সেটা ডি এতে আমি রাখলাম। কিন্তু এখন আমি কোনো আউটপুট দিই নাই। আউটপুটের জন্য আমাদের লিখতে হবে রিটার্ন, ফার্স্ট ব্র্যাকেটে আমরা কি রিটার্ন করব, অর্থাৎ এই প্রসেস শেষে আমরা কি আউটপুটটা বার করে দিব, সেটা হচ্ছে ডি। আমরা প্লাস নামে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম মূল কোডের বাইরে। অর্থাৎ এই ফাংশনটা যতক্ষণ না আমি আমার মূল কোডের মধ্যে এটাকে ডিক্লেয়ার করব বা না রাখবো, ততক্ষণ এটা কোনো কাজ করবে না, এটা মূল কোডের বাইরে। এখন ধরলাম আমি মূল কোডের মধ্যে আমি দুইটা সংখ্যার যোগফল নিব, এরকম একটা কোড লিখব। সাপোজ আমি এখানে তিনটা ভ্যারিয়েবল নিলাম, ডাবল নিলাম এ বি সি। এ ইনিশিয়ালাইজ করি আমরা a equals to 0, c equals to c। এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমরা কিন্তু দুইবার একই নামের ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করছি। এটা হচ্ছে ফাংশনের মধ্যে আমরা যেগুলোকে ডিক্লেয়ার করব, এই একই নামের ভেরিয়েবল আমরা যদি মূল প্রোগ্রামে ডিক্লেয়ার করি, সেটাতে কোনো ক্ল্যাশ হবে না, অর্থাৎ এটাতে কোনো সমস্যা নাই। সো এখন সি এর মধ্যে আমরা চাই এ আর বি এর যোগফল, যেটাকে আমরা নর্মালি এইভাবে লিখতাম এ প্লাস বি, তাই তো? বাট আমরা এখন এই কাজটা করার জন্য, এ প্লাস বি করার জন্য আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করছি। সো ওইটাকে আমরা কীভাবে ডিক্লেয়ার করব এই কাজটা? ফাংশনের নাম ছিল প্লাস, অর্থাৎ আমি সি ইকুয়াল টু প্লাস, এটা হচ্ছে ফাংশনের নাম। এই প্লাস ফাংশনে আমি দুইটা ইনপুট দিব, অর্থাৎ এ কমা বি, দুইটা ইনপুট দিলাম, সেমিকোলন দিয়ে শেষ করলাম। তাহলে কি হবে? অর্থাৎ এই যে পুরা কোডটা ছিল, এটা এই ফাংশনের মধ্যে সে দুইটা ভেরিয়েবলকে যোগ করে যা মান আসবে সেটা সি এর মধ্যে রেখে দিব। অর্থাৎ আমরা ইনপুট দিলাম এবং এই প্লাস একটা ফাংশন, এই ফাংশনটা প্রসেস করে আমাদেরকে একটা আউটপুট যেটা আসবে সেটা সি এর মধ্যে রেখে দিব। তো এইখানে এটা শুধুমাত্র প্লাস একটা, অর্থাৎ দুইটা সংখ্যা যোগ করার জন্য দেখানো হয়েছে। এমন হতে পারে এগুলো অনেক হিউজ কোনো ক্যালকুলেশন, যেটা আমরা বাইরে ফাংশন হিসেবে রাখতে পারি।
এটা সুবিধা হচ্ছে সাপোজ আমার যদি এটা অনেক বড় ক্যালকুলেশন হইতো, এখন আমার কোডে 10টা জায়গায় সেটা ইউজ করার প্রয়োজন হলো, তা আমি 10টা জায়গায় সাপোজ এইভাবে লিখলাম। আমি একটা নিলাম, বললাম ডাবল ডি টু প্লাস এ প্লাস বি, সরি এ কমা বি। তার মানে কিন্তু আমাকে আবার সেই ক্যালকুলেশনটা লিখতে হলো না, শুধুমাত্র আমি আবার ফাংশনের নামটা ডিক্লেয়ার করা মাত্র এই পুরা কাজ অর্থাৎ কি প্রসেসটা সেটা অটোমেটিক্যালি করে দিচ্ছে। এই হচ্ছে ফাংশন ব্যবহার করার সুবিধা, যেটা আমরা বড় বড় ক্যালকুলেশন করতে গেলে দেখব। তো আশা করি ব্যবহারগুলো মোটামুটি বোঝা হয়েছে। তো আমরা ক্লাসে আমরা হোমওয়ার্ক নিয়ে যখন আলোচনা করব এবং টাস্কগুলো করব বাসায়, তখন আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস এই পর্যন্ত।